দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ, সমাজ বিশ্লেষক এবং শিক্ষাবিদ, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলা একাডেমির সভাপতি হিসেবে। দর্শক, আজকে আমার অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। জনাব আবুল কাশেম ফজলুল হক, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন স্যার? আপনার শরীর কেমন আছে? ভালো স্যার। আমি বলছিলাম যে 2 বছর আগে এই অনুষ্ঠানে আপনি ইন্টারভিউ করছিলাম, তো সে সময় আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে অনেকেরই ধারণা যে বিএনপির সাথে আপনার এক ধরনের সংশ্লিষ্টতা আছে। আপনি উত্তর দিয়েছিলেন যে এই যে মূলনীতির উপর বিএনপি প্রতিষ্ঠিত রয়েছে সেই নীতি আপনি সারা জীবন মান্য করেননি এবং আওয়ামী লীগ আপনি করেননি, এবং আওয়ামী লীগ সম্পর্কে আপনি মূল্যায়ন করেছিলেন যে আওয়ামী লীগও আমি করি না, কিন্তু আওয়ামী লীগের উপর আমার একটা গভীর শ্রদ্ধাবোধ আছে, যে শ্রদ্ধাবোধটা আপনার মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও রয়েছে। তো জুলাই আগস্টের এই ঘটনার পর আওয়ামী লীগের প্রতি যে শ্রদ্ধাবোধটা, সেটা কি এখন আছে নাকি? যদি আমরা ইতিহাসের দিক থেকে দেখি, তাহলে অবশ্যই পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, বাঙালি জাতীয়তাবাদ, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, তো পাকিস্তানি কালের কথা বলছি, এবং 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা, এই প্রক্রিয়ায় শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে গেছে। এই বিষয়টা আমাদের অন্তরের দাবি ছিল যে পাকিস্তান রাষ্ট্র থাকলো কি থাকলো না, সেটা আমাদের কাছে বড় কথা না। আমাদের কাছে বড় কথা যে আমাদের যে পূর্ব বাংলার বাঙালি জাতি, পশ্চিমবঙ্গ ভারতের সেটা আলাদা, কিন্তু আমাদের যে পূর্ব বাংলার বাঙালি জাতি, এই জাতির ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে চিন্তা, সর্বোপরি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এটা আমরা পূর্ব বাংলার বাঙালি এই হিসেবে হওয়া উচিত। পূর্ব বাংলার কথাটা আমরা জোর দিয়ে বলতাম এই কারণে যে আমরা সমগ্র বাংলাভাষী অঞ্চল বোঝাইনি, বাস্তবতা অন্যরকম। কাজে পূর্ব বাংলার বাঙালি হিসেবে আমরা জাতীয়তাবাদ চেয়েছি, স্বাধীনতাও পরে চেয়েছি, এবং এই ধারণাগুলো আমরা এবং আওয়ামী লীগও, ছাত্রলীগও প্রথমেই পরিচ্ছন্ন করে বলতে পারেনি, নানা কারণে, নানান বিষয়ে। 6 দফা আন্দোলনের সময় তো শেখ মুজিব থেকে আরম্ভ করে আওয়ামী লীগের প্রায় সব নেতা কারাগারে ছিলেন, ছাত্রলীগের নেতৃস্থানীয় সবাই কারাগারে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত এরকম অনেক লোক সম্পূর্ণ কারাগারে বন্দী ছিলেন। আমেনা বেগম নামে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন, এরকম তিনি বরং একমাত্র পার্সন যিনি আওয়ামী লীগ নামে একটা দল এই দেশে ছিল, আছে, এইটা রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় কিছু কিছু সভা ইত্যাদিতে গেছেন, এবং আমাদের পত্রিকাগুলো তখন তাকে পাবলিসিটিও দিয়েছে। আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে এইটা যাতে লোকে মনে না করে, পত্রিকাগুলোও সেই চেষ্টা করেছে। তো এই যে অবস্থাটা, এর মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের একটা মানসিকতা ছিল, কিন্তু তার বাইরে বামপন্থী যেসব দলগুলো ছিল তারা তো ওই আওয়ামী লীগের এই চিন্তাটাকে সমর্থন দিয়েছে, এবং কমিউনিস্ট পার্টি অথবা বিভক্ত হয়ে নানান দল হয়েছে, তাদের কোনো দল তো এই জাতীয় প্রশ্নে, জাতীয়তাবাদের প্রশ্নে পরিচ্ছন্ন কোনো কথা বলেননি। অথচ সময়ের দাবি ছিল পরিচ্ছন্ন কথা। পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির যে চেষ্টা, এটা অবান্তর, অবাস্তব, এটা হবে না। কিন্তু আমরা পূর্ব বাংলার বাঙালি জাতি হিসেবে আমাদের জাতীয় সব কর্মকাণ্ড বাংলা ভাষায় আমরা করব। আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসে অনেক কিছু ভালো আছে। আমরাও একসময় কলকাতা কেন্দ্রিক যে ভারতবর্ষ, তার মধ্যে ছিলাম। সেইখান থেকে 1947 সালে বিভক্ত হয়ে পাকিস্তান হয়েছে, এবং পাকিস্তান হলেও আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, এটা তো শেষ হয়ে যায়নি। সেই ঐতিহ্যের মধ্যে আমাদের পাকিস্তানে আসলাম, কিন্তু পাকিস্তানে আসাটাও আমাদের ভুল হয়েছে। এটা ভারতের স্বাধীনতা, ইংরেজরা যে হস্তান্তর করে গেল ক্ষমতা, এটা অন্যরকম হওয়া উচিত ছিল। কিন্তু এই গোটা ব্যাপারটা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর জওহরলাল নেহরু, মাউন্ট ব্যাটেন, 3 জনের স্বাক্ষরে পাকিস্তান হলো 1947 সনের 14ই আগস্ট রাত 12টার একটু আগে। আর এরপরে জওহরলাল নেহরু, মাউন্ট ব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, 1 নম্বর নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, মাউন্ট ব্যাটেন, 3 জনের নেতৃত্বে ভারত স্বাধীন হলো। এই যে আলাপ আলোচনার মধ্যে ব্যাপারটা, এটা গুরুত্বপূর্ণ, যথার্থভাবে আমাদের বোঝার চেষ্টা করা উচিত। তো এই ভাগটা যে এইভাবে হলো, এটা জিন্নাহ সাহেব কিংবা জওহরলাল নেহরুর অথবা মহাত্মা গান্ধীর
বিবেচনা অনুযায়ী হয়নি, অনেকটাই ইংরেজরা করেছে এবং ইংরেজরা ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপারটা করেছে। লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে জিন্নার প্রতি মাসে একবার মিটিং হয়েছে, ঘণ্টা 2। আলাদাভাবে এক সপ্তাহ পরে জওহরলাল নেহেরুর সঙ্গে আলাপ হয়েছে। কোনো কোনো সময়ে, সব সময় রেগুলার না, মহাত্মা গান্ধীর সঙ্গেও কথা বলেছেন। এইভাবে লর্ড মাউন্টব্যাটেন, তার আগে ওই লর্ড ওয়াভেল, যারা এখানে গভর্নর জেনারেল ছিলেন কিংবা ভাইসরয় ছিলেন, ইন্ডিয়ার বড় লাট বলতে পপুলারলি, তারা আলাপ আলোচনার মাধ্যমে এই 14ই আগস্ট জিন্না কাছে হস্তান্তর করে গেল ক্ষমতা, মুসলিম কমিউনিটি অফ ইন্ডিয়া তাদের নেতা। আর ভারতের সাধারণ মানুষ, যেটাকে সনাতন ধর্ম বলে, সেই ধর্মীয় লোকদের নেতা জওহরলাল নেহেরু, তার কাছে অবশিষ্ট ভারতের পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, অর্ধেকটা 2 প্রদেশেরই আলাদা, আর বাকিটা ভারত ভাগ হয়েছে, এই ভারতের সাথে গেছে। এইভাবে ইংরেজরা স্পষ্টভাবে লিখেছে ক্ষমতা হস্তান্তর। এইটা বলা যাবে না যে জিন্না সাহেবের নেতৃত্বে অথবা জওহরলাল নেহেরুর নেতৃত্বে সংগ্রাম করে আমরা পাকিস্তান আদায় করেছি বা ভারত স্বাধীন করেছি সংগ্রাম করে। তাদের সংগ্রাম আলাপ আলোচনা এবং কথার মাধ্যমে। ইতিহাসের একটা পর্যায়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ মানে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে এগিয়ে গিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধে শেখ মুজিব যাননি। তার চিন্তা অন্যরকম ছিল। হয়তো তিনি ইংরেজদের ক্ষমতা হস্তান্তর দেখেছিলেন ছাত্র জীবনে এবং সেরকমভাবে কাগজ স্বাক্ষর করে দিত আমাদের মীমাংসা হয়ে যাবে, হয়তো তিনি সেরকম চিন্তা করেছিলেন, কিন্তু বাস্তবে সেরকম হতো না। ওইটা যে তাজউদ্দিন শেখ মুজিব না গেলেও চলে গেলেন ভারতে, এবং ভারতে তিনি সব একটা যে তিনি একজন নেতা হিসেবে আসছেন, এই স্বীকৃতি নিয়ে ভারতে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং আমরা একটা সরকার গঠন করেছি। কথাটা আক্ষরিক অর্থে সত্য নয়, কিন্তু অবস্থার চাপে তিনি বলেছেন ইন্দিরা গান্ধীর কাছে যে আমরা স্বাধীন বাংলাদেশের একটা সরকার গঠন করেছি, আমি সেই সরকারের প্রধানমন্ত্রী। আর শেখ মুজিব আমাদের সঙ্গেই আছেন, যোগাযোগ আছে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের তার সঙ্গে যোগাযোগ আছে। এইভাবে কথা বলছেন, যে কথাটা আক্ষরিক অর্থে সত্য নয়, কিন্তু তখন ইন্দিরা গান্ধীর সমর্থন পাওয়ার জন্য, আন্তর্জাতিক নানা কিছুতে সমর্থন পাওয়ার জন্য এই কথাটা তাজউদ্দিন আহমেদ খুব সুন্দরভাবে বলতে পেরেছেন যে আমাদের তো ইলেকশন হয়েছে, পার্লামেন্টারি পার্টির নেতা ওই শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে আমরা কাজ করেছি, এবং এর মধ্যে ওই যে মানে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন না ডাকার তো কোনো কারণ নাই, কেন ডাকবেন না, এইভাবে কথা বলছেন। তো এই কথাটা ইন্দিরা গান্ধী তখন তাতে আনন্দিতই হয়েছেন যে সরকার যখন গঠন করেছে তখন আমরা তাদের সমর্থন দেব, তারা জয়ী হবে। স্যার, ওই যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা কি এখন আপনার আছে নাকি? আমার জাতি, আমার রাষ্ট্র, আমার দেশ, এখানে তো এদেশের মানুষ মাত্রের প্রতি আমার অনুরাগ, আমার একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকবে। যেসব অপরাধমূলক কাজ শেখ হাসিনার শাসনকালে এখানে হয়েছে সেগুলো অত্যন্ত গর্হিত। এই যে আয়না ঘর বলছে, তারপরে নানানভাবে টর্চার সেল তৈরি করে টর্চার করেছে, অনেককে গুম করে মেরে ফেলেছে, এবং এইসব ঘটনার কথা যেভাবে মিডিয়াতে আসছে, খবরের কাগজে, কিছু কিছু বিদেশি সংবাদ থেকেও আসছে, এবং আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যা করা, হ্যাঁ, এইসব ঘটনা শুনলে তো অন্তত শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকে না। এইটা হল তো অনেক কাজ করেছে যেটা অপরাধমূলক, চরম অপরাধমূলক কাজ করেছে, এই জায়গায় শ্রদ্ধাবোধ কারো থাকে না এবং থাকার কথাও না। তবে দল হিসেবে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে এটা আমার কাছে মনে হয় না। হয়তো মানে আগের বার ক্ষমতাচ্যুত হয়ে 21 বছর পরে ক্ষমতায় আসছিল, এখন 20-21 বছরের মধ্যে আসতে পারবে বলে মনে হয় না, আরও দীর্ঘ সময় লাগবে। আর এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শেখ হাসিনাকে ডিকটেট করতে চেয়েছিল এবং শেখ হাসিনা কিছুতেই সম্মত হচ্ছিলেন না, সেই জায়গায় এখন যারা আসছেন তারা কি করেন সেটা দেখবার মতো। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো সম্পর্কে বাংলাদেশের সতর্কতা অনেক বেশি দরকার। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের প্রায় চারদিক দিয়েই ভারত, বঙ্গোপসাগরও একটা সীমার পরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারতের সঙ্গে। তো এই যে বঙ্গোপসাগর, তারপরে বাংলাদেশের অবস্থান মাত্র মিয়ানমারের সঙ্গে
25 মাইলের মতো জায়গা আছে মিয়ানমারের সীমানায়, আর বাকি সমস্ত সীমানা তো ভারতের সঙ্গে। স্যার 5ই আগস্টের পরে ভারতের যে আচরণ তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভারতের আচরণ সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পরে সাম্প্রতিক সময়ে এই বাংলাদেশ থেকেও কেউ কেউ কথা বলেছেন সরাসরি ভারতের বিরুদ্ধে, আর এইসব কথা মানে নরেন্দ্র মোদী এবং ভারতের কংগ্রেস নেতারা যখন শুনেছেন তারা সাধারণভাবে বিক্ষুব্ধ হয়েছেন, এবং এই অবস্থায় এই যে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে এটা তো যুদ্ধটা তো হয়েছিল পাকিস্তানের সঙ্গে আমাদের, এবং আমাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। জি, তো এই কথাটা ভারত কেন বলল? ভারত বাংলাদেশকে তো একেবারে শত্রু রাষ্ট্রে গণ্য করে কথা বলছে। বাংলাদেশ থেকে কোনো রোগী আমরা নেব না ভারতের চিকিৎসার জন্য, জি, এরকম আরও কিছু কিছু কথা বলছে। তার মানে কি? তার মানে দিল্লি সরকার এবং ঢাকা সরকার, বাংলাদেশ এবং ভারত একটা শত্রুতামূলক সম্পর্কে চলে গেছে। এই সময়ের মধ্যে, যে সময়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তাদের প্রতি তো ভারত সরকার অত্যন্ত ক্ষুব্ধ, এটা দেখা যাচ্ছে। আর এখান থেকে বিএনপি আগের নিয়মে ভারতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে। আমার একটা জিনিস মনে হয় যে বিএনপি তো যেহেতু আওয়ামী লীগের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ভারতে ছিলেন, সেই কারণে একটা বদ্ধমূল ধারণা নিয়ে আছে যে ভারত তো আওয়ামী লীগকেই সমর্থন দেবে, আমাদেরকে তো ক্ষমতায় আসতেও দেবে না, আর ক্ষমতায় আসলেও আমাদেরকে মানে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে, আমরা যাতে ক্ষমতায় কন্টিনিউ করতে না পারি, এরকম একটা মনোভাব আছে। তো 1971 সালে ভারত যে আমাদেরকে সমর্থন করেছে, এই জন্য অবশ্যই মানুষ হিসেবে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কৃতজ্ঞতা স্বীকার মানে ঋণ স্বীকার করা। এই কারণে আমরা ভারতের প্রতি ঋণী, কিন্তু সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, যে কোনোভাবে পরিশোধ করা যায় না। কিন্তু ঋণ স্বীকার আমরা অবশ্যই সবসময় করব, ভবিষ্যৎ জেনারেশনও করবে। কিন্তু আমরা তো আমাদের মতো চলবো, আদর্শে নির্দেশে চলবো না, ভারতের আদর্শে নির্দেশে চলবো না। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যেভাবে রক্ষা করা সম্ভব সেইভাবে রক্ষা করে আমরা এগোবো। স্যার, আপনি ওই যে বিএনপির প্রসঙ্গে যেহেতু চলে এসেছিলেন, সেখান থেকে আমি আসতে চাই। আপনার বিভিন্ন লেখালেখিতে আমি পড়েছি, আপনি সবসময় বলছেন যে মানে গণতন্ত্রের একমাত্র ধারক এবং বাহক আসলে নির্বাচন নয়। আমি যদি একেবারে কোট করেই বলি, আপনি বলছিলেন যে রাষ্ট্রচিন্তায় বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে 1980 সালের দিক থেকে দেখা দিয়েছে এক নতুন পর্যায়ে, যা আজও চলছে। এই পর্যায়ে গণতন্ত্রের ধারণাকে অন্তঃসারশূন্য করে কেবল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে সীমাবদ্ধ করে ফেলা হয়। বিভিন্ন সময় আপনি সেটা বলেছেন। বিএনপির পক্ষ থেকে কয়েকদিন আগেই তাদের মহাসচিব বলছিলেন যে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে ভোটের অধিকার আদায়, এবং বিএনপি সরকারকে বারবার চাপ দিয়ে যাচ্ছে যেন নির্বাচনটা খুব দ্রুততম সময় হোক। বিএনপির আচরণ দেখে কি স্যার মনে হচ্ছে যে তারা কোনো কিছু নিয়ে কি তারা ভয় পাচ্ছে যে দেশে গণতন্ত্র আসবে না, নাকি -2 ফর্মুলার মতন কিছু একটা তারা ভাবছে? দেশে সার্বিকভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি আপনি কিভাবে মানে ধারণা করবেন? অনেকে বলছেন বিরাজনীতিকরণই নাকি হচ্ছে। বিরাজনীতিকরণ, কেউ কেউ লিখেছেন নিরাজনীতিকরণ, ইংরেজিতে ডিপলিটিসাইজেশন। পলিটিক্স নাই, রাজনৈতিক দল আছে কিন্তু তার ভিতরে রাজনীতি নাই, নেতা আছে কিন্তু নেতার চিন্তায় রাজনীতি নাই, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, ওই কেবল ক্ষমতা উপভোগ করার প্রয়াস, এগুলো আছে। কিন্তু একজন নেতার তো কিছু না কিছু বড় দায়িত্ববোধ থাকে। যেমন শেরেবাংলা ফজলুল হক আমাদের নেতা ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। তাদের নেতৃত্বের ত্রুটির দিক, সীমাবদ্ধতার দিক অনেক ছিল, কিন্তু সমস্ত কিছু অতিক্রম করে শেরেবাংলার যে কৃষক এবং শ্রমিকদের প্রতি অনুরাগ এবং আইন কানুন কৃষকদের পক্ষে শ্রমিকদের পক্ষে করার যে তাগিদ, এটা তো মহান। তিনি বাঙালি মুসলমান সমাজের শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, হাই স্কুল ইত্যাদি করে দিয়েছেন। এই জায়গায় তো একটা মহত্ব আছে। তো এই যে মুসলমান সমাজে শিক্ষা বিস্তারের চেষ্টা, অবশ্যই এর মধ্যে একটা মহত্ব আছে। মেয়েদেরও শিক্ষা লাভ করা উচিত, এবং মেয়েরাও শিক্ষা লাভ করলে যে কোনো গুরুতর দায়িত্ব পালন করতে পারবে। এইসব ধারণাগুলোর মধ্যে তো মহত্ব আছে। আর যারা শেরেবাংলার নিন্দা করেন তাদের কথা হলো যে শেরেবাংলা তো প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল করেননি, তিনি চাইলে পারতেন। সেই কথা ঠিক যে তিনি সেরকম রাজনৈতিক দল ধরে এগোতে চাননি। তিনি সবসময় একটা প্রোগ্রাম, একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছেন যে এই মানুষদের মানে উন্নতির জন্যে, কষ্ট লাঘবের জন্য এই করা দরকার। ওই লোকদের মানে যারা দলিত, নির্যাতিত এবং
পরিশ্রম করে খেটে খায় সেই মানুষদের কথা চিন্তা করেছেন। স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম যে এখন কি ও ধরনের বিরাজনীতিকরণের মানে বিএনপির কি এমন কোনো সংখ্যা করবার কথা আছে নাকি, বা দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আপনার কাছে কি মনে হয়? দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি অস্তিমান হতে চায় তাহলে অবশ্যই উন্নত ধরনের রাজনীতি দরকার। সেটা বিএনপির হোক, অন্য কোনো দলের হোক, আওয়ামী লীগের হোক, ভিন্ন রাজনীতি নিয়ে, নতুন রাজনীতি নিয়ে রাষ্ট্র, জাতি, জনজীবনকে অবলম্বন করে এগোতে হবে। আচ্ছা স্যার, বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র কি আপনার চোখে পড়ছে নাকি এখন মনে হচ্ছে? এরকম কোনো চিন্তা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, নেতাদের মধ্যে নেই, কর্মীদের মধ্যে নেই। যাদেরকে বুদ্ধিজীবী বলা হতো তারা তো এখন কি বলে বিশিষ্ট নাগরিক বলে পরিচিত। এই বিশিষ্ট নাগরিকদেরকে কারোর মধ্যে সেরকম কোনো চিন্তাভাবনা পাওয়া যায় যেটা এই জাতিকে, এই রাষ্ট্রকে উন্নতির দিকে নেবে? এটা অবশ্য ঠিক যে আন্তর্জাতিক পর্যায়েও রাজনীতি এখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আজকে আমেরিকার রাজনীতি কিংবা ব্রিটেনের রাজনীতি, ফ্রান্সের রাজনীতি, জার্মানির রাজনীতি, ওইগুলো যে খুব স্বাভাবিক অবস্থায় আছে তা না। আপনার একটি মন্তব্য পাচ্ছিলাম একটু অনুষ্ঠানে, আপনি বলছেন যে আমাদের জাতীয় জীবনের দুর্বলতাই হচ্ছে রাজনীতি। এদেশে অনেক ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে কিন্তু রাজনীতিতে সেভাবে এগোতে পারি নাই। তো এখন খুব বড়সড় একটা দাবি উঠছে, বিএনপি দাবি করছে নির্বাচন দ্রুত দিতে হবে, আবার সরকার বলছেন না সংস্কারের আগে আমরা নির্বাচন দিব না, সংস্কারটা করতে হবে। আসলে সংস্কারটা ঠিক কতটুকু হওয়া উচিত, কত দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত আপনার ধারণা কি? মানে বাংলাদেশের তো স্যার ইতিহাসে দেখেছি এর আগে বহুবার সংস্কারের দাবি উঠেছে, কোনো রাজনৈতিক দলকে কখনোই কোনো সংস্কারের কাছে হাত দিতে দেখা যায়নি। মানে তাদের হাতে যদি সংস্কারের দায়িত্ব দেওয়া হয় তারা করবে নাকি? সংস্কারের কথা ব্রিটিশ আমলের শেষ পর্যায় থেকে পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে বামপন্থীরা বলেছেন, তারা মানে কমিউনিস্ট পার্টি বলেছে, কিন্তু কার্যক্ষেত্রে তো তারা জনগণের মধ্যে যায়নি, এমন কোনো প্রোগ্রাম কর্মসূচি দেয়নি যেটা অবলম্বন করে তারা জনসমর্থন পেতে পারে। আর বর্তমান সময় স্যার যদি আমি 91-এর পর থেকে চিন্তা করি, আর বাংলাদেশ হওয়ার পরেও এই যেমন একটা 6 দফা আন্দোলন ছিল, স্বাধীন বাংলাদেশে তো 6 দফা আন্দোলন সম্পূর্ণ অর্জন হয়েছে বলা যায়। একমাত্র গণতন্ত্র ছাড়া অন্যগুলো যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি আমরা অর্জন করেছি। গণতন্ত্রের প্রশ্নে অগ্রগতি হয়নি, বরং পতন হয়েছে। শেখ সাহেব এতভাবে গণতন্ত্রের প্রশংসা করে বাকশাল গঠন করলেন। তো বাকশাল তো গণতন্ত্র বিরোধী একটা সিস্টেম হিসেবে সামনে আসছে। ধারণা ছিল তার যে এদেশের ছাত্র তরুণরা সমাজতন্ত্র সমর্থন করে, আমি যদি রুশপন্থী হয়ে সম্পূর্ণ সমাজতন্ত্রের কথা বলি তাহলে জনসমর্থন পাবো, সেরকম একটা ধারণা নিয়ে এই বাকশাল তিনি গঠন করেছিলেন। আমি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেকের কাছ থেকে এই কথাটা শুনছি। তাজউদ্দিন সাহেবের স্ত্রী, তার 2 মেয়ে, তাদের কাছ থেকে আমি এটা শুনছি। এছাড়াও খুব ক্লোজ ছিলেন শেখ সাহেবের, এরকম আরও কারো কাছ থেকে শুনেছি। তো এই বাস্তবতার মধ্যে গণতন্ত্রের কথা তিনি বলেছেন স্বাধীন বাংলাদেশেও প্রথম দিকে খুব বেশি, পরে সেটা বলেননি। এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, কমরেড মনি সিং পরিচালিত সিপিবি এবং মুজাফর আহমদ পরিচালিত, প্রফেসর মুজাফর আহমদ পরিচিত ন্যাপ, এই 3টা দেশপ্রেমিক দল, বাকি সব দেশদ্রোহী। এইভাবে যে তিনি কথা বলেছেন, এগুলো তো একরকম উত্তেজনাপূর্ণ মন নিয়ে ক্ষুব্ধ হয়ে কথা বলছেন। যিনি এত বড় নেতা, একটা জাতির পুরো দায়িত্ব কেন্দ্রীয়ভাবে যার হাতে, তিনি যখন অসহিষ্ণু হয়ে কথা বলেন তখন তো ভুল হয়ে যায়। একটা কথা অনেক আগে থেকে অনেকে লিখেছেন, বলেছেন যে যখন উত্তেজিত থাকো, মন ক্ষুব্ধ থাকে, তখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে না, মনকে শান্ত করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তো এই বিষয়টা তো শেখ মুজিব বঙ্গবন্ধু বুঝতেন বলে মনে হয় না, উত্তেজিতার মুহূর্তে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। তো এইগুলো তো তার ক্ষমতায় থাকার বাস্তবতা অনেকটাই নষ্ট করে দিয়েছে। আর নানাভাবে আওয়ামী লীগের অন্তর্বিরোধ ছিল। শেখ সাহেব বক্তৃতা দিতে গেলে কোনো বক্তৃতা শেষ করার আগে বলতেন, আওয়ামী লীগের ভাইদের বলি, অন্তর্ঘাতকদের সম্মুখে সাবধান, তারা আমাদের সঙ্গেই আছে কিন্তু আমাদেরকে ভুল পথে নিয়ে বিপদে ফেলবে, এই কথাটা বলতেন। তো সেই অন্তর্ঘাতকদের হাতেই তো তিনি নিহত হলেন। আরও কথা বলতেন, উস্কানিতে সাড়া দেবেন না, আওয়ামী লীগের ভাইদের বলি, উস্কানিতে তারা আমাদের মিত্র না, শত্রু। তো এই নানানভাবে এই ধরনের বিষয় শেখ সাহেবের অবজারভেশন ভালো ছিল, কিন্তু কার্যক্ষেত্রে তো ওই ধারায় তার চিন্তা অগ্রসর হয়নি বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে।
তো এইসব কারণে একটা টোটাল বিভ্রান্তিতে পড়ে গেছিল ওই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বেই। খন্দকার মুস্তাক তার রাইভেল ছিলেন একদম আওয়ামী লীগ যখন করেন প্রথম দিন থেকেই। সেই মুস্তাককে তিনি আস্থায় নিলেন এবং তাজউদ্দিনের বিরুদ্ধে মুস্তাক কথা বলেছে। তারপরে মুস্তাক শেখ সাহেবের কাছে মানে ঘনিষ্ঠ ছিলেন। ফজলুল হক মনি বয়সে অপেক্ষাকৃত ইয়ং কিন্তু সীমাহীন অ্যাম্বিশাস ছিলেন। ফজলুল হক মনির সঙ্গে অনেক কাজ আমরা করেছি ছাত্র জীবনে, এমনিতে কথা বলতে ভালো লোকই ছিলেন, কিন্তু যে সীমাহীন ক্ষমতা লিপ্সা এটা তো চারপাশের সবাইকে অসন্তুষ্ট করেছে। এবং শেখ সাহেবের পরে মনি হবে নেতৃত্বে আসবে। আবার শেখ সাহেবের স্ত্রী চাইতেন যে ওই কী বলে শেখ কামাল নেতৃত্বে আসবে। এইসব নিয়ে একরকম পারিবারিক বিরোধ তাদের মধ্যে ছিল। তো এই বাস্তবতার মধ্যে বঙ্গবন্ধু যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মানে মৌলিক অনেক কিছু ত্রুটিপূর্ণ। ছাত্রলীগ যে দুইটা ভাগ হয়ে গেল, আমরা তো মনে করি যে এর জন্য কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুই দায়ী। তিনি চেয়েছেন যে সম্পূর্ণ একমত হবে। পৃথিবীতে কোথাও কোনো দল সব নেতাদের সবার মন একরকম হয়? যদি আমরা ইসলামের ইতিহাস দেখি, খোলাফায়ে রাশেদিন, আমরা যদি রাশিয়ার কমিউনিস্ট পার্টি দেখি, চীনের কমিউনিস্ট পার্টি থেকে ইনার পার্টি স্ট্রাগল একটা ব্যাপার ছিল। আরেকটা হলো ইন্টার পার্টি স্ট্রাগল। ইন্টার পার্টি মানে এক দলের সঙ্গে অন্য দলের বিরোধ, আর ইনার পার্টি মানে একটা দলের ভিতরেই এই পক্ষ ওই পক্ষের বিরোধ। তো এই বিষয়গুলো তো বঙ্গবন্ধু বুঝতে চাইতেন বলে মনে হয় না। স্যার, যদি এখনকার প্রসঙ্গে চলে আসে, মানে সংস্কার কতটুকু হওয়া উচিত, সংস্কারের আগে নির্বাচন হওয়া উচিত? আচ্ছা, এখানে কথা হলো যে এখন ইন্টারিম অন্তর্বর্তীকালীন অর্থাৎ একটা ক্রাইসিস টাইম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। এই ক্রাইসিস কি, কতটা, কেন, কিভাবে, এটা তো অধ্যাপক ইউনূস এবং তার সহকর্মীরা এখনও স্পষ্টভাবে লিখে প্রকাশ করেননি, দ্য নেচার অফ ক্রাইসিস। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে রীতি দাঁড়ায় যে নির্বাচন নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এই জটিলতাটা কাটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে দেওয়া। তো এইরকম অবস্থা আগেও হয়েছে, যেমন 1991 সনের নির্বাচনের আগে বিদেশি শক্তি এসে এখানে সহায়তা করেছে এবং প্রচার করেছে যে খুব ভালো একটা নির্বাচন হয়েছে। 1996 সনের যে সরকার গঠন, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, প্রথম যে হলো সেটাতে আবার বিএনপি পাশ করেছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রীও হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেটা মান্য করেনি, আন্দোলন করেছে, যার পরে তো তত্ত্বাবধায়ক সরকার। তার ফলে এটা টিকে নেই খালেদা জিয়াদের সেই সরকার, শেখ হাসিনা ক্ষমতায় আসছেন। তারপরে আবার বিএনপি আসছে, কিন্তু বিএনপি অত্যন্ত মানে লজ্জাজনক অবস্থায় ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে এক নির্বাচন কত 2014 সালে হয়েছে, তাতে শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে 3টা নির্বাচন পার করে চতুর্থ নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসছিলেন। এর মধ্যে 15 বছরের বেশি সময় পার হয়েছে। কিন্তু এই সময় যে কয়টা নির্বাচন, তার কোনোটাই তো দেশের ভিতরে এবং দেশের বাইরেও নির্বাচন বলে স্বীকৃত হয়নি। তো এইগুলো তো প্রতারণার নির্বাচন, কারচুপির নির্বাচন, অনেক সত্যকে মিথ্যা বানিয়েছে ইলেকশন কমিশনের ভাড়াখাটা লোকদের দ্বারা। তো এই যে অভিযোগগুলো, এগুলোর কোনো পরিচ্ছন্ন জবাব তো শেখ হাসিনা দিতে পারেননি। তাছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই যে আয়না ঘর থেকে আরম্ভ করে এই যে খুন, গুম করা, আরও নানানভাবে মানুষকে নির্যাতন করা, যেসব বিবরণ সাংবাদিকরা কিছুটা পত্রিকায় তুলে আনছেন, এগুলো তো মানে শেখ হাসিনার ভূমিকাকে সমর্থন করা, পছন্দ করার কোনো কারণ থাকে না তখন, যে এতটা নির্যাতনমূলক মনোভাব নিয়ে একটানা 15 বছর ক্ষমতায় থাকা এবং আরও বেশি সময় ক্ষমতায় থাকার যে পরিকল্পনা ছিল, এটা তো মানবতা বিরোধী, এরকম একটা পর্যায়ে যায়। এইটা যদি শতকরা 100% সত্য না হয়, যদি শতকরা 50% সত্য হয় এই রিপোর্টগুলো, পত্রিকাগুলি, তাহলেও তো শেখ হাসিনাকে মানবতা বিরোধী একটা অবস্থানে দেখা যায়। এইসব আর কি। তো এইগুলোর মধ্য দিয়ে একটা পর্যায়ে শেখ হাসিনা বাধ্য হয়েছেন ওই ক্ষমতা ছেড়ে দিতে এবং ভারতে মানে সেনাবাহিনী প্রধানকেই অনুরোধ করে, এই সেনাবাহিনীর প্রধানকে তো শেখ হাসিনাই অল্প দিন আগে মানে প্রধান সেনাপতি করেছিলেন। তো তিনি অনুরোধ করেছেন যে মিলিটারি হেলিকপ্টার দিয়ে আমাকে আগরতলায় পৌঁছে দিয়ে হেলিকপ্টার ফিরে আসবে। তো প্রধান সেনাপতি সেটা মান্য করেছেন এবং করে দিয়েছেন। কিন্তু প্রধান সেনাপতি তো এর কয়েক ঘন্টা আগে যে মিটিং করেছিলেন, প্রধান সেনাপতি, 3 বাহিনী প্রধান, তারপরে পুলিশের প্রধান, র্যাব, বর্ডার গার্ড, মানে সবগুলো যে মিলিটারি শক্তি এক কথায় বলা যায় পুলিশ সহ, তারা তো শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে বলেছেন
যে আমরা এখন আর এগোতে পারবো না। আমাদের পুলিশ এতজন মারা গেছেন এবং এতজন আহত হয়ে হাসপাতালে আছেন, তাদের মধ্যেও কেউ কেউ মারা যেতে পারে। তা আর পুলিশ কতখানি সহ্য করবে? পাবলিক তো পুলিশের সম্পূর্ণ বিরোধী, অর্থাৎ পুলিশ বাহিনী একেবারে ডিমোরালাইজড হয়ে গেছে। কেন ডিমোরালাইজড হয়েছে? যে শেখ হাসিনার আদেশ নির্দেশ অনুযায়ী তাদের কাজ করতে হয়েছে, তারা নিয়োগও পেয়েছেন, পদোন্নতিও পেয়েছেন শেখ হাসিনার ডাইরেক্ট হস্তক্ষেপের দ্বারা। এর ফলে পাবলিক ক্ষিপ্ত হয়েছে পুলিশের প্রতি এবং সেই কারণে এইখানে ওইখানে সেখানে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেককে মেরে ফেলছে। তো শেখ হাসিনাকে তারা বললেন যে আমাদের পক্ষে যদি এগোতে হয় তাহলে মানুষ মারতে হবে, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো মানুষকে রক্ষা করার জন্য, আমরা মানুষকে মারতে কী করে যাব? শেখ হাসিনার মানে কী বলে, তাদের কাছে যেটুকু চেয়েছেন এটা করা সম্ভব নয়। এটা করতে গেলে হয় আমাদের মরতে হবে, না হয় মানুষ খুন করতে হবে। আমরা কেন মরবো? মানুষকে আমরা কেন খুন করবো? আমাদের অ্যাপয়েন্টমেন্টটা তো এবং চাকরি বিধিতে তো আছে যে জনগণের সেবা করার জন্য আমাদের এই চাকরি। তো এইসব কথাতে হাসিনা বললেন যে এরা কেউই তো আর আমাকে রক্ষা করার চেষ্টা স্যার, আপনাকে ওই জানতে চাচ্ছিলাম যে সংস্কারটা কতটুকু হওয়া উচিত, মানে সংস্কার নাকি নির্বাচন? সংস্কারটা কতটুকু হওয়া উচিত, এই ধরনের সংস্কার এগুলোতে আমি কখনো বিশ্বাসী ছিলাম না। এখনো একটা অবস্থা আসছে বটে, এই অবস্থাটাকে আমরা স্বীকার করে নিচ্ছি, কিন্তু এটার দ্বারা সমস্যার সমাধান হয়ে যাবে এইটা মনে হয় না। মানে রাজনৈতিক দল কি স্যার সংস্কার করবে যদি নির্বাচিত হয়ে আসে? আপনি কি ভরসা রাখতে রাজনৈতিক পারেন? দল একেবারেই রাজনীতি হারিয়ে ফেলছে। আজকে আওয়ামী লীগের কোনো রাজনীতি ছিল না, একমাত্র বঙ্গবন্ধুকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ইত্যাদি ইত্যাদি বলে তুলে ধরা, ইমেজ সৃষ্টি করা। কে একজন লিখেছিলেন যে 1975 সালে শেখ মুজিব একবার নিহত হয়েছিলেন বিপক্ষদের হাতে, শত্রুদের হাতে। তারপরে ধীরে ধীরে শেখ মুজিবের একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল। এই 1924 সালের যে ঘটনা করেছেন শেখ হাসিনা, এর দ্বারা তিনি শেখ মুজিবের ভাবমূর্তি বিনষ্ট করে দিয়েছেন। এটা শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যু। এখন শেখ মুজিবকে কে কীভাবে উদ্ধার করবে? তো এইসব কথা কিছু আবেগের সঙ্গে লিখেছেন যারা লিখেছেন, কিন্তু একেবারে যে মিথ্যা কথা লিখেছেন বা ভুল কথা লিখেছেন তা বলা যায় না। আচ্ছা, যে ইমেজ তৈরি করতে চেয়েছেন, এর মধ্যে যদি একটা লিমিট থাকতো তাহলে মানুষ সেটা মেনে নিত। এখন লিমিটলেসলি কেবল শেখ মুজিব একলাই সব কিছু করেছেন, শেরে বাংলার নাম নেয় নাই, মৌলানা ভাসানীর নাম নেয় নাই, অন্য কোনো নেতার বা কর্মীর নাম নেয় না, ইভেন তাজউদ্দিনের নাম নেওয়া যাবে না। এইরকম যে নীতি নিয়ে শেখ হাসিনা এগিয়েছেন, এটা তো আত্মঘাতী এবং বাস্তব সত্য থেকে দূরে সরে গেলে, মিথ্যা অবলম্বন করলে এক মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মিথ্যা যোগ করতে হয় তাতে। তো সেই রকম একটা ব্যাপারে বলা যায় বঙ্গবন্ধুর সময় থেকেই আরম্ভ হয়েছে এবং মিথ্যা একটাকে মানে ঢাকতে গিয়ে আরও অনেক মিথ্যা বলতে হয় এবং শেষ পর্যন্ত মিথ্যা জয়ী হয় না। স্যার, আমরা যদি সাম্প্রতিক সময়ের অবস্থান দেখি, মানে শেখ হাসিনারটাকে তো আমরা বলছি যে ফ্যাসিবাদী সরকার ছিল, তো এখন একটা অবস্থা এসেছে যে ছাত্রদের কিছু বিরোধিতা করলেই তারা বলছে যে তারা জুলাই স্পিরিট ধারণ করে না, তারা ফ্যাসিবাদের দোসর। মানে শেখ হাসিনা যেভাবে ট্যাগিং করতো বিএনপি জামাত, অনেকে বলছেন যে এখন ছাত্ররাও ঠিক সেরকমভাবে ট্যাগিং করছে। সময় টিভিতে দেখেছি যে ছাত্রদের একটা অংশ যে সাংবাদিকদের তালিকা ধরিয়ে দিয়ে বলছে যে তারা চাকরি করতে পারবে না, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করবার মতন ঘটনা ঘটছে। আমি কয়েকদিন আগেই শুনছিলাম যে একজন ছাত্রনেতা বলছেন যে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে নাকি পত্রিকাগুলি, টিভিগুলি নাকি রিপোর্ট করছে না, অথচ হাজার হাজার রিপোর্ট হয়েছে, অসংখ্য উদাহরণ আছে। আমরা সম্প্রতি দেখলাম সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করা হলো সাময়িকভাবে। দেশে এখন যে অবস্থা চলছে তা দেখে অনেকে বলছে, আমার মন্তব্য না, অনেকে বলছে যে নব্য ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। আপনার কি তেমন কিছু মনে হয়? একটা ব্যাপার হলো যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, জি, তাদেরকে একরকম মানে জনসাধারণ সমর্থন করেছে। কেন? দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজত্ব দেখেছে, বিএনপির রাজত্ব দেখেছে, জাতীয় পার্টিরও রাজত্ব দেখেছে এবং গোটা সময়টা ধরেই নানান বিশৃঙ্খলা এবং যা হওয়া উচিত ছিল তার শতকরা 5 ভাগও হয় নাই, আর যা হওয়া উচিত ছিল না সেটা শতকরা 95 ভাগ হয়ে গেছে। এইরকম বাস্তবতা ছিল। তো এর মধ্যেই তো এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে এবং বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। খুব খারাপ একটা অবস্থা। যতদিন তিনি ক্ষমতায় ছিলেন পুলিশকে চালাতে পেরেছেন, র্যাবকে চালাতে পেরেছেন, তারপরে বিজিবি, বর্ডার যে সিকিউরিটি ফোর্স, এটাকে চালাতে পেরেছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এদেরকে চালাতে পেরেছেন, ততদিন তো তিনি শক্তি নিয়েছিলেন।
ক্যান্টনমেন্টে গিয়ে বিডিআর হত্যার পরে তিনি খুব বিপদে পড়েছিলেন, পত্রপত্রিকা লিখেছে। সেই অবস্থায় তিনি বক্তৃতা দিয়ে মিলিটারিদের যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন, সেইগুলো বলে তিনি মোটামুটি মিলিটারি মানে উচ্চ শ্রেণীর লোকদের সঙ্গে কথা বলে একটা নিষ্পত্তি করে আসছিলেন এবং সেই অনুযায়ী কাজ করছিলেন। কিন্তু যখন ব্যাপকভাবে মানুষ মারার দরকার সরকারকে রক্ষা করতে হলে, তখন তো ওই মিলিটারি ফোর্স আর রাজি হয়নি টু অ্যাডভান্স অ্যান্ড টু কিল পিপল। আর পুলিশ বলছে যে আমাদের পুলিশ তো এমনিতেই ডিমোরালাইজ, এর মধ্যে যদি আরও এগোতে যায় তাহলে তো পুলিশ মারা পড়বে, যে কজন মরছে তার সাথে অনেক বেশি সংখ্যায় মারা পড়বে। আর যদি টিকতে চায় তাহলে ব্যাপকভাবে মানুষ মারতে হবে। তা আমাদের চাকরি তো মানুষকে রক্ষা করার জন্য, আমরা মানুষ মারতে যাব কেন? তো এরকম কথা যখন শুনছেন সেখানে, তখন তো বুঝতে পেরেছেন যারা আমার দ্বারাই এইসব পদে তারা উন্নীত হয়েছে এবং আমাকে রক্ষা করার জন্য এরা কোনো কাজ করতে পারবে না, কারণ তাহলে জনগণের সঙ্গে তাদের মানে হত্যা পাল্টা হত্যার মধ্যে যেতে হবে। এর মানে দ্বারা যে আমার প্রতি এদের সমর্থন নেই এবং এরা বলছেন যে সমস্যা পলিটিক্যাল, এটা মিলিটারিলি অথবা পুলিশ দিয়ে সমাধান করা যাবে না। শেখ মুজিব তখন ভালোভাবে বুঝে গেছেন যে এরা আমাকে সমর্থন দিচ্ছে না। তখনই তো তিনি পদত্যাগপত্র লিখে তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে কিছু এইটা ওইটা জিনিস গাড়িতে করে তিনি একটা পদত্যাগপত্র লিখে রাষ্ট্রপতির অফিসে যান। সেইখানে গিয়ে পদত্যাগপত্র দিয়ে, যদিও তাহলে প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছেন যে পদত্যাগপত্র পাওয়া গিয়েছে নাকি যায়নি, যেমন সে সময় বোধহয় ভেগ একটা কোশ্চেন, এই কথাটা যেহেতু চলেই গেছেন পদত্যাগের তো প্রশ্ন আসে জয় ফ্রম নিউ ইয়র্ক, এবং এইটাকে নিয়ে পত্রপত্রিকায় নানান কথা লিখেছে। কিন্তু এই কথাটা তো বিশ্বাসযোগ্য নয়, যেহেতু চলেই গেছে। যিনি রাষ্ট্রপতি তিনি তো প্রথমে এই কথাই বলছিলেন যে তিনি এরকম পদত্যাগ দিয়েছেন। যেটা জানতে চাচ্ছিলাম যে মানে অনেকে বলছেন যে এখনকার সময়টা নব্য ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে নাকি, আপনার কি সেরকম কিছু মনে হয় নাকি? এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? একটা কথা এই যে ফ্যাসিবাদ কথাটা 1975 সালের শেখ মুজিবের মৃত্যুর পর থেকেই খুব বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের রাজনীতিতে। যারা এই শব্দ ব্যবহার করছেন তারা প্রধানত বোঝাচ্ছেন যে যখন কোনো ব্যক্তি একনায়ক হয়ে যায়, যে অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, অঘোষিত অবস্থান, তখন সেই সরকার যেসব কর্মকাণ্ড করে একনায়কত্ব চালায়, সেইটা হলো ফ্যাসিবাদ, এরকম একটা ধারণা। আর রাষ্ট্রবিজ্ঞানের বইতে ফ্যাসিবাদ কি এটা দেখতে গেলে একটু অন্যরকম দেখা যায় যে মুসোলিনি ফ্যাসিবাদ কথাটা আইডিওলজি মানে প্রথম প্রচার করেন এবং এর দ্বারা তিনি পপুলার হয়েছিলেন। পরে কাজকর্ম করতে গিয়ে গোটা দুনিয়ার উপরে কর্তৃত্ব বিস্তার করতে গিয়ে তিনি বিপদে পড়েছেন। হিটলার মুসোলিনির কাছ থেকে এই ফ্যাসিবাদের ধারণাটা নিয়েছেন এবং হিটলার জার্মান ভাষায় এটিকে করছে নাৎসিজম, এবং সেইখানে নাৎসিজম প্রচার করে হিটলার জনপ্রিয় হয়েছিলেন, সেনাবাহিনী অনেক বড় করেছিলেন। কিন্তু যখন তিনি গোটা দুনিয়ার শাসক হতে যাবেন এরকম ক্ষমতা লিপ্সা দেখায়, তখনই তার পরাজয় আরম্ভ হলো। বিশেষ করে রাশিয়ার সঙ্গে তার একটা এগ্রিমেন্ট ছিল যে রাশিয়াকে আক্রমণ করবে না। তার মধ্যে হঠাৎ রাশিয়াকে আক্রমণ করে ফেলছে, তখন রাশিয়া পাল্টা যে অভিযান নিয়েছে এটাতে হিটলারের বাহিনী সেখানে মার খেয়েছে, পরাজিত হয়েছে এবং তখন হিটলার বুঝে গেছেন যে তিনি আর পারবেন না, তিনি শত্রুদের হাতে ধরা পড়বে। তখন তিনি আত্মহত্যা করেন। মুসোলিনিও শেষ জীবনে খুব করুণ পরিণতির মধ্যে পড়েছিলেন। তো এইরকম একটা কনোটেশন ফ্যাসিবাদ কথাটার মধ্যে আছে। তো আমাদের দেশে যারা ফ্যাসিবাদ ঘটনা বলেন, তারা এর দ্বারা বোঝাতে চান যে একনায়কত্ববাদী, স্বৈরাচারী, গণবিরোধী, নির্যাতনকারী সরকার, এরকম অর্থে। এরকম অবস্থা এখন আছে বলে আসলে বলবার সুযোগ নেই, তার মানে অনেকখানি আছে। হিটলারের জার্মানি, হিটলার তো অনেক যোগ্য লোক ছিলেন, খারাপ কাজ করেছেন, শেষ জন্য করুণ পরিণতিতে পৌঁছেন, কিন্তু তার গুণও ছিল অনেক। জার্মান পিপুল এখনও হিটলারের প্রতি সকলেই যে ঘৃণা করে, তারা অনেক মানুষ এখনও আছে যে হিটলার সীমা লঙ্ঘন করে তার ক্ষমতা বিস্তৃত করতে গেছে। তাহলে তো হিটলার খুব ভালো ছিলেন। জার্মান লোকেরা কি এরকমভাবে, ইউরোপের কোনো রাষ্ট্র কি হিটলারকে এইভাবে নিন্দা করে যেমনটা ঢাকায়, কলকাতায়, দিল্লিতে করা হয়? না। মুসোলিনি সম্পর্কেও একই ধরনের। রবীন্দ্রনাথ মুসোলিনির কাছে গেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য মানে টাকা আনতে, চাঁদা আনতে আর কি। তো সেটা কেউ পছন্দ করেননি। কলকাতার পত্রপত্রিকায় লেখা হয়েছে যে রবীন্দ্রনাথ ভুল করছেন। তো আমার ধারণা রবীন্দ্রনাথ হয়তো ভুল করেছিলেন, কারণ ততদিনে মুসোলিনির খারাপ দিকগুলো সামনে আসছিল, এরকম একটা অবস্থা গেছে। সেগুলো হলো অন্য দেশের, অন্য ইতিহাসের কথা। আমাদের দেশে স্বৈরাচারী
একনায়কত্ববাদী গণবিরোধী নির্যাতন করেন, এইরকম সরকারকে এই ফেসিবাদী সরকার বলছে। আচ্ছা, এরা কোনো তথ্য দিয়ে বলছে না, স্থূলভাবে বলছে। তো এরকম ফেসিবাদী শক্তি এটা তো বাংলাদেশের সূচনা থেকেই আছে। বঙ্গবন্ধুর শাসনকে কি ফেসিবাদের বাইরে বলা যায় যেভাবে বলা হচ্ছে? জিয়ার শাসনকাল বরং কিছুটা উন্নত ছিল। জিয়ার আমলে সেনাবাহিনীর ভিতরে অনেক লোককে প্রাণদণ্ড দিয়েছে, মারবে কি বলে এই যে সামারি মিলিটারি কোর্টে। সেইটাও তো বঙ্গবন্ধু যে পাকিস্তানকালের বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী, এই দুইটাকে নিয়ে সেনাবাহিনী গঠন করেছিলেন। তো এইটা ভুল, এই কথা আমাদের দেশের পত্রপত্রিকাও লিখেছে, বাইরের জায়গা থেকেও প্রচার করা হয়েছে। কারণ দুই বাহিনীর মধ্যে সিনিয়রিটি জুনিয়রিটি নিয়ে বিবাদ হয়, এবং এই বিবাদে এমন একটা অবস্থা হয় যে মিলিটারি বাহিনী তখন আর কোনো কমান্ড মানে না। তো বাংলাদেশে তো সেইটাই হয়েছিল। আচ্ছা, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্টের ভিতরে চলে যেতেন যখন এরকম গণ্ডগোল হতো, তিনি গিয়ে ওই সিপাহীদের মাথায় হাত দিয়ে, অফিসারদের মাথায় হাত দিয়ে কিছু কথা বলে তাদেরকে শান্ত করতেন। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, এটাকে রক্ষা করতে হবে, তোমরা এইসব ভুলে যাও, তোমরা পরস্পর মানে শত্রুতা করো না, পরস্পর মিত্র, পরস্পর এইভাবে বন্ধু, এভাবে চলবে। তো এটা বঙ্গবন্ধু পারতেন ক্যান্টনমেন্টে গিয়া শান্ত করতে, কিন্তু জিয়াউর রহমানের পক্ষে তো এরকমটা করা সম্ভব ছিল না। জিয়াউর রহমানের কথা তো ওইভাবে লোকে মানে মিলিটারিতে শুনতো না, সেই কারণে এদেরকে কোর্ট মার্শালে বিচার করে প্রাণদণ্ড দিয়েছে। আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে 2000-এর বেশি লোককে এইভাবে হত্যা করা হয়। হতে পারে, কিন্তু সবগুলোই এই কথিত সামারি মিলিটারি কোর্টে বিচার করে প্রাণদণ্ড দিয়েছে। স্যার, আমরা যদি একটা নতুন প্রসঙ্গে আসি, বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আপনার ভাবনা কি? সম্প্রতি আমরা জামাতের আমিরকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে দেখছি এবং তার কথাবার্তা অনেকে পছন্দও করছেন। একটা কথা খুব স্পষ্ট, মৌলানা মওদুদী যে উদ্দেশ্যে দলটা গঠন করেছিলেন জামাত ইসলামী, তাতে পরবর্তীকালে নেতা হয়েছেন গোলাম আজম, তিনি তার থেকে অনেকখানি সরে গিয়েছিলেন। এবং এই মানে কি বলে, এরপরে যারা ক্ষমতায় আসছেন জামাত ইসলামীর মানে তাদের কি বলে নায়েব বলে নাকি, অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি, হ্যাঁ, তারা তো ওই মৌলানা মওদুদীর নীতিতে থাকেননি। এখন যারা নেতৃত্বে আছেন তারা নিতান্তই মুসলিম লীগের মতো দল হয়েছে। মুসলিম লীগের মতো দল কোনো ধর্মীয় দল নয়। আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে ধর্মভিত্তিক রাজনীতি, মুসলিম লীগের রাজনীতি আদৌ ধর্মভিত্তিক ছিল না। জিন্নাহ সাহেব অত্যন্ত স্পষ্টভাবে এগুলো ছাপার অক্ষরে ছাপা হয়েছে, খোঁজ করলে বই আমরা একটু দেবে পাই, সবসময় বলেছেন যে মাদ্রাসা শিক্ষিত আলেম সমাজকে আমরা মুসলিম লীগে নিতে চাই না, নিলে আমাদের মুসলিম লীগ দাঁড়াবে না। তারা যে খিলাফত প্রতিষ্ঠা করা, আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এগুলোর কথা বলবে, তাতে আমাদের দলের মধ্যে ঐক্য থাকবে না। এই জন্য আমরা মৌলানা সাহেব থেকে দূরে রেখে তাদেরকে আমরা শ্রদ্ধা করব, কিন্তু আমাদের সঙ্গে নেব না। মানে জামাত ইসলামকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলবার সুযোগ নেই। তখন ছিল সম্পূর্ণ জামাত ইসলামীকে ধর্মভিত্তিক দল করা। মৌলানা মওদুদী যেভাবে দিয়েছিলেন তার লেখাপত্র, এবং মৌলানা মওদুদী এতটা অযৌক্তিক ছিলেন না। যেমন আজকে আফগানিস্তানের তালেবানরা কিংবা IS আরও কী কী নামে বেশ কয়েকটা দল সংগঠন আছে না, 6-7টা, এইগুলোর ধরনের চিন্তা মৌলানা মওদুদীর ছিল না। জিহাদের কথা তিনি বলছেন বটে, কিন্তু তিনি অনেকখানি যুক্তিসঙ্গত কথা বলছেন, সবটা না হলেও। আর মৌলানা মওদুদী তো বিজ্ঞানের পক্ষে কথা বলছেন, বিজ্ঞান মুসলমানদের গ্রহণ করতে হবে, আবিষ্কার উদ্ভাবন এগুলো বুঝতে হবে। তো এই দিক থেকে মৌলানা মওদুদী সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র করতে চেয়েছেন, আদর্শ ইসলামী রাষ্ট্র। তার মডেল ছিল হযরত মুহাম্মদের নেতৃত্বে মদিনা রাষ্ট্র, আবু বকর, উমর, ওসমান, আলী তাদের নেতৃত্বে খিলাফত। তো এর ভিতরেও যে অন্তর্বিরোধ তীব্র ছিল, সেগুলো তো আমরা তলিয়ে দেখি না, পড়লেও জানলেও ওটা বুঝতে চাই না। কিন্তু আসলে তো অন্তর্বিরোধ সেখানে ছিল ভীষণভাবে। জামাতে ইসলামীর প্রসঙ্গ, এখন তো মুসলিম লীগ যে ধারায় কথা বলতো, অনেকটা সেই ধারায় কথা বলে জামাত ইসলাম কথা বলছে। আচ্ছা, এটা রাজনীতিকে, ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা। আচ্ছা, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র অথবা ধর্মীয় রাষ্ট্র করার জন্য নয়। আচ্ছা, কথাগুলো তারা বাদ দিচ্ছে। কাজেই বলছি যে জামাত ইসলাম এখন সামনে আসছে, পত্রপত্রিকা মিডিয়াতে পাবলিসিটিও পাচ্ছে, কোনো বিদেশি মিডিয়া অনেক বড় করে দেখাচ্ছে। আর প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারাও জামাত ইসলামের বিরুদ্ধে কিছু বলছে না, এবং নানান জায়গায় দেখি আমরা যে জামাতের লোকদের সঙ্গে নিয়েই এই সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো কাজ করছে। আর জামাতও ওই জিন্নাহ সাহেব যে ধরনের কথা বলছেন সেই ধরনের কথা বলছে। এই জন্যই বলছি যে জামাত ইসলামী ইসলাম ভিত্তিক
দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল ওই মানে পশ্চিম পাকিস্তানে, তারপরে পূর্ব। কিন্তু আফটার দি ডেথ অফ মানে মৌলানা মওদুদি এবং তার ফলোয়ার্স, তো 2 জেনারেশন যাওয়ার পরে তো ধীরে ধীরে এখন এটা এই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে পপুলার হওয়ার জন্য কাজ করছে। স্যার, শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে একটা নির্দিষ্ট সময়ের পরে বাইরের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে এবং বলছে যে সার্বিক নিরাপত্তার জন্য এমনটা করা হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছিলাম 2018 সালে যখন কোটা আন্দোলন চলছিল, তখনও বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এই জুলাইতে যখন আন্দোলন হয়েছে তখন বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। কি এমন অবস্থার পরিবর্তন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সার্বিক নিরাপত্তার ঘাটতি হলো এবং যেই কারণে বাইরের মানুষজনের সেখানে প্রবেশাধিকার করতে দেওয়া হচ্ছে না? আপনি একে সমর্থন করেন কিনা? এখানে আমি বলবো যে নিরাপত্তার অভাববোধ এমন একটা ব্যাপার যে অনেক সময় একটু দূর থেকে বিষয়টা বোঝা যায় না। বুঝতে হলে ফিল্ডে গিয়ে কিছু লোকজনের সাথে কথাগুলি বোঝার দরকার হয়। ছাত্রদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যেও নিরাপত্তার অভাববোধ আছে। যে কোনো কারণে যে কোনো জায়গায় মারামারি লাগতে পারে, খোনাখুনি লাগতে পারে। আর এক ধরনের সাপ্রেসড অনুভূতি, অপ্রেসড অনুভূতি ছাত্রদের মধ্যে আছে। যারা ছাত্রলীগ করতো, ছাত্রলীগ নিষিদ্ধ করলেই কি শেষ হয়ে যায়? তাদের মধ্যে ক্ষোভ আছে, তাদের মধ্যে পরাজিত অবস্থা থেকে বিজিত অবস্থায় যাওয়ার আকাঙ্ক্ষাও আছে, একটু একটু কাজ করে। হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইসব খবর কিছুটা নিয়েছেন। সরকার যেমন গোয়েন্দা বাহিনীর দ্বারা খবর নিয়ে চলেন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়কেও ঠিক সেই রকম গোয়েন্দা বাহিনীর, সরকারি গোয়েন্দা বাহিনীর সহায়তা নিয়ে যে তথ্য পাওয়া যায়। কিন্তু স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রাস্তা হচ্ছে সিটি কর্পোরেশনের, মানুষজন সেখানে হসপিটালে যাবে, সাধারণ মানুষেরা তো দুর্ভোগ হচ্ছে, আশেপাশে যানজট হচ্ছে। তাতে কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যাতায়াতের যে ব্যবস্থা, এটাকে মুছে দেওয়া দুঃসাধ্য। যদি সেটা করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখান থেকে স্থানান্তরিত করে অন্য কোনো জায়গায়, যাদবপুরের থেকে বা অন্য কোনো জায়গায় নিতে হবে। এটা আইয়ুব খান একসময় চিন্তা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জয়দেবপুর, অর্থাৎ এখন যারাকে গাজীপুর বলে, কিন্তু এখন তো স্যার ঢাকার কেন্দ্রস্থলে, মানে এটার সমাধান তাহলে কিভাবে হবে? মানুষজন এভাবে যেতে পারবে না। এটার সমাধান সরকার ছাড়া অন্যদের পক্ষে করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে প্রস্তাব দিতে পারেন, যেগুলো এডুকেশনের ডিপার্টমেন্ট, এইগুলো অনেকটা অবহেলিত। তো এটার যদি সমস্যার সমাধান করতে হয়, আমার মতে এখানে যেগুলো ট্রেনিংমূলক বিষয়, পেশামূলক বিষয়, এই বিষয়গুলোকে আলাদা করে নিয়ে অন্যত্র বিশ্ববিদ্যালয় করা উচিত। সেটা তো স্যার লং টার্ম সলিউশন। মানে এখন কি, মানে প্রক্টর বলছেন যে হ্যাং আউট ঠেকানোর জন্য নাকি এটি করা হয়েছে? এটা এখন উপস্থিত অস্থিরতাকে শান্ত করার জন্য, উপস্থিত বিপদকে, বিপন্নতাকে কাটিয়ে ওঠার জন্য। দীর্ঘস্থায়ী সমাধান ছাড়া উপস্থিত মানে বিরোধ মীমাংসা করে এগুলো, এটা তার মানে কি স্যার আমরা এখন এভাবে বলতে পারি যে যেই বিশ্ববিদ্যালয়টি দেশের গণজাগরণ, গণ আন্দোলনের এক ধরনের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এখন ভয় পাচ্ছে? এতে কোনো সন্দেহ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলেই পূর্ব পাকিস্তান ওই ভারতে গিয়েছিল, মানে বিভক্ত হয়েছে এবং ভারত থেকে বেরিয়ে আসছে, পাকিস্তানে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে এমনটা ঘটতে পারতো না। এবং এখন তারা ভয় পাচ্ছে এই কথাটা, স্বাধীন দেশে ভয় যে পাচ্ছে সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পারি। যেমন মানে 53-54 বছরে স্যার এরকম পরিস্থিতি তৈরি হলো না, হঠাৎ কি এমন হয়ে গেল? আসলে জাতির ভেতরে ভালোর দিকে যাত্রার যদি অগ্রগতি হয়, তাহলে ক্রাইসিস দেখা দিলে সেটা সাময়িক থাকে, উপরে ওঠার গতিটাই থাকে। আর একটা জাতির অবস্থা যদি ডিক্লাইনিং হয়, নিচের দিকে যাওয়া, তাহলে মাঝখানে একটু একটু উঠলেও এটা গুরুত্বপূর্ণ না, সাধারণ গতিটা নিচের দিকে এরকমই হয়। তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় জীবনের অনেক কিছুই ওইভাবে উত্থানের দিকে যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে ওই জিনিসটা দেখা যাবে যে ব্রিটিশ আমলে যে কয় বছর, তাও 26,000 বছর, ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট ছিল কিন্তু নানান দিক থেকে খুব ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে বা অনার্স পাশ করে একটা বায়োডাটা লিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকেরা যেমন পাশ্চাত্য জগতে গিয়ে চাকরি বাকরি এইটাতে সুযোগ পেত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট হলেও এইখান থেকে সার্টিফিকেট নিয়ে পাশ্চাত্য জগতে গেলে একটা চাকরি টাকরি এটা পেত, ভালো সম্মান পেত, গবেষণামূলক কাজেও এগোতে পারত। সেই অবস্থাটা পাকিস্তান হওয়ার পরে কিছুটা পরিবর্তিত হয়েছে এবং ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে গেছে। হিন্দু শিক্ষকেরা ব্যাপকভাবে চলে গেছেন
ঢাকা ছেড়ে বাংলাদেশ পাকিস্তান ছেড়ে ভারতে, তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নতুন টিচার হিসেবে যারা আসছেন তাদের কিছু আছে বিদেশি, ব্রিটিশ, আমেরিকান, কানাডা, কিন্তু গড়পড়তা পাকিস্তান আমলেও বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড রক্ষা করতে হবে। স্যার আপনাকে এখন যে বিশ্ববিদ্যালয়ে মাঝখান দিয়ে যাওয়া কিভাবে বন্ধ করা যায় এটা অনেক চিন্তা করছেন ভাইস চ্যান্সেলর এবং তার মানে সহকর্মীরা। এটা তো একটা যন্ত্রণা বোধ থেকে করছেন, এটা যে আনন্দের সঙ্গে করছেন তা বলার কারণ নাই। ভেতরে ভেতরে একটা নিরাপত্তা বোধের অভাব বাংলাদেশের, ঢাকার অন্তত নাগরিকদের মধ্যে আছে। গ্রামাঞ্চলেও যারা ধনী লোক তারা অনেকখানি নিরাপত্তার অভাব, সেই নিরাপত্তা বোধের অভাব থেকে এই ধরনের সিদ্ধান্ত। আচ্ছা স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।